আপনারা অনেক ভিডিও দেখেছেন পলাশীর যুদ্ধক্ষেত্র নিয়ে, পলাশীর ময়দান নিয়ে, সেখানে ইতিহাস রয়েছে। আমার খুব ভালো লাগে সেই ভিডিওগুলো। আমি তার সাথে সাথে যোগ করতে চাইছি পলাশীর ব্যাটেল গ্রাউন্ডের বর্তমান পুরো অবস্থা এবং তার মধ্যে যে গ্রামগুলো বসেছে সেই গ্রামগুলো এখন কেমন অবস্থায় রয়েছে সেগুলো। এই যে তিনটে স্মৃতিসৌধের জন্য আমরা এত দূরে এসেছি সেটা এখানে, কারণ এটা অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। এটা যদি গাছ কথা বলতে পারতো তার কাছেই সবচেয়ে ভালোভাবে ইতিহাস শোনা যেত। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ। বর্তমানে আমি উপস্থিত রয়েছি 267 বছর আগে বাংলায় ঘটে যাওয়া সর্ববৃহৎ যুদ্ধ এবং সেই যুদ্ধের স্মৃতি বিজড়িত রক্তে রাঙা লাল মাটিতে। আমি উপস্থিত রয়েছি পলাশীতে। এই যে পলাশীর মনুমেন্ট। আমি আজকে ঘুরে দেখাবো যুদ্ধের 267 বছর পরে পলাশীর অবস্থা আজ কেমন, সেখানে কি গড়ে উঠেছে, কেমন অবস্থায় পলাশী রয়েছে এবং সেখানে আমি শুনেছি যে গ্রামও গড়ে উঠেছে। সেই যুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গায় যেই সমস্ত মানুষরা বসবাস করছেন তাদের কাছ থেকে সরাসরি শুনে নেব বিভিন্ন অভিজ্ঞতা এবং তাদের বিভিন্ন কিছু। তো আজকের ভিডিওটা খুব আকর্ষণীয় হতে চলেছে, স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। পলাশী স্টেশনে নেমে গেছি আর আমাদের আজকে গন্তব্য একটা ঐতিহাসিক জায়গায়, ঐতিহাসিক স্থানে। তো চলুন সেই ঐতিহাসিক স্থানে আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এবং তার পুরো কাহিনী, ওইখানে গিয়ে বর্তমান অবস্থা যে কেমন রয়েছে সেগুলো সবটাই দেখাবো। তো স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটতে হবে, ওভারব্রিজ রয়েছে পেছন দিকে, আর সামনের দিকে হেঁটে একটা রাস্তা রয়েছে, ওখান থেকে গেট পার হয়ে আমরা ডান দিকে যাব। এই যে মালগাড়ি দাঁড়িয়ে আছে, বেসিক্যালি সারা বছরই মালগাড়ি দাঁড়িয়েই থাকে। এই মালগাড়িটা ক্রস করে এখান থেকে নিচ দিয়ে হেঁটে যাব। তো সামনে রাস্তা রয়েছে আর আমাদের পার হতে হবে ওই জায়গা থেকে। আচ্ছা, এই জায়গা থেকেও পার হওয়া যায়। ব্যাপার হচ্ছে এটা সারা বছর এরকমই থাকে, এরকমভাবে এখানকার মানুষ আর কি যাতায়াত করে। স্টেশন থেকে টোটো ধরতে হবে, 10 টাকার বিনিময়ে মনুমেন্টে চলে যাওয়া যাবে। তো স্টেশন থেকে সোজা আমাদের এখন উঠেছে বহরমপুর কলকাতা যে হাইওয়ে, ওর উপরে, আর সামনেই পলাশীর গেট। পলাশী যে গেটটা করা রয়েছে সেই গেটে থেকে আমাদের বাদিকের রাস্তা নিতে হবে, বাদিকের রাস্তা নামলেই গেট। আর এখান থেকে প্রায় 3 কিলোমিটার গেলে আমরা পাবো পলাশী মনুমেন্ট। নদিয়া পাট চাষের জন্য বিখ্যাত। এই যে পাট পুরো জাগ দিয়ে রেখেছে এখানে। এটা আমরা সবাই জানি নদিয়া পাট চাষের জন্য বিখ্যাত, আর এটা পাটের সিজন। কিছু কিছু পাট গাছ এখনও রয়েছে জমিতে, তোলা হয়নি, আর কিছু কিছু ছাল ছাড়িয়ে পাট নেওয়া হয়ে গেছে। পলাশী মনুমেন্টের যে মোড়ের ঠিক বাঁ দিকে রয়েছে অতিথি নিবাস। এটা কিন্তু পলাশী ট্যুরিস্ট কটেজ বা রেস্টুরেন্ট, এর মধ্যেই থাকা যায়। যারা আসবেন বাইরে থেকে তারা এখানে বুক করতে পারেন। তো এই যে ঘর রয়েছে এখানে থাকার। ব্যাপার হচ্ছে এটা বুক করতে গেলে অনলাইনে বুক করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের ওই পিডাব্লিউডির সাইট থেকে এটাই বুক করতে হবে। তো এই বোর্ডেই দেখা যাচ্ছে মনুমেন্ট সামনে পলাশী যেদিক থেকে আমরা এলাম, আর রামনগর ফেরিঘাট এখান থেকে 2.16 কিলোমিটার। সামনে পলাশী আর এরকম গাছের ছায়া ঘেরা রাস্তা।
দেবদারু গাছের ছায়া ঘেরা রাস্তা, সেই রাস্তা দিয়ে কি এগিয়ে চলেছি এখন সামনে পলাশী স্মৃতিসৌধের দিকে। আচ্ছা, এই গাছগুলো তো দেবদারু গাছ, দেবদারু গাছ তো কতদিনের পুরনো হবে তাও? 100 বছরের উপরে। 1757 খ্রিস্টাব্দে যখন যুদ্ধ হয়েছিল তখনকার আমলের যে গাছ, তখনকার আমলের গাছ, মানে 267 বছর আগে। আচ্ছা, ওর জন্য এত মোটা মোটা? 267 বছর পুরনো গাছ। যাই হোক, বাংলার ইতিহাসে পলাশীর জায়গা সবাই জানেন, আপনারা পলাশীর যুদ্ধের কথাও সবাই জানেন, যখন থেকেই বাংলার স্বাধীন সূর্য অস্ত গেছিল এবং ইংরেজ সরকার, যার জন্য আমরা ওদের অধীন ছিলাম 200 বছর ইংরেজ সরকারের অধীনে। তো এই সেই প্রান্তর, আজকে প্রান্তরটা ঘুরে দেখাবো। যুদ্ধের 267 বছর, যুদ্ধের 267 বছর পর এই জায়গাটা কেমন রয়েছে, কি অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটাই আজকে আপনাদের ঘুরে দেখাবো। সামনে যেটা দেখালাম ওইটা হচ্ছে সাধারণ মানুষের জন্য থাকার জায়গা, আর ঠিক মনুমেন্টের আগে বাঁদিকে যে গেটটা রয়েছে, এই গেটের ভেতরে যে বাড়িটা রয়েছে বা যেই থাকা জায়গাটা রয়েছে, ওইটা মূলত যারা সরকারি উচ্চপদস্থ কর্মচারী রয়েছে বা সরকারি বা নেতা মন্ত্রী যারা আসবেন তারা এখানে থাকেন। এই সেই পলাশীর প্রান্তর। এখানে এসে দেখে কিন্তু আমি বেশ শকড, কারণ এরকম একটা ঐতিহাসিক জায়গা এরকম অনাদরে পড়ে রয়েছে। সাধারণভাবে এরকম ঘিরে দেওয়া রয়েছে, ঘিরে এরকম মনুমেন্টটা দাঁড় করানো রয়েছে, কিন্তু এই জায়গাটা সংরক্ষণ বেশি করে করার দরকার এবং এখানে আরও জাঁকজমকপূর্ণভাবে উচিত যে আরও কিছু ব্যবস্থাপনা করা, যাতে করে দর্শকের আকর্ষণ আরও বাড়ে। তো আজ থেকে 267 বছর আগে এখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল, আর যুদ্ধের ঠিক 267 বছর পরে এইখানকার অবস্থা কেমন স্থানীয় কিছু দাদাদের কাছ থেকে শুনে নেব। তো নমস্কার দাদা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা আচ্ছা, তো আজ থেকে, এটা 2024 সাল, আজ থেকে 267 বছর আগে যুদ্ধ সংঘটিত হয়েছিল। 267 বছর পরে এসে পলাশীর অবস্থা কেমন আছে, এই মনুমেন্টের অবস্থা কেমন আছে, এই ব্যাটেল গ্রাউন্ড বা যুদ্ধক্ষেত্রের অবস্থা কেমন আছে, আজকে আমরা সেটাই দেখাতে এসেছি। আপনারা তো স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা, তো এখানে কেমন লোক আসে? এখানে বিভিন্ন দেশ বিদেশ, বিভিন্ন রাজ্য, হ্যাঁ, ভারতবর্ষ তথা বিভিন্ন দেশ বিদেশের লোকজন ঘুরতে আসে। আচ্ছা, নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা কিছু স্মৃতি দেখার জন্য। যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গাগুলো যুদ্ধের কোনো আজকে অস্তিত্ব নেই, আজকে সব চাষযোগ্য জমি হয়ে গেছে সেখানে। আচ্ছা, এই আশেপাশে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো সবই ছিল একসময় ব্যাটেল গ্রাউন্ড। আচ্ছা আচ্ছা, এই যে বাড়িটা তৈরি হয়েছে এখানে থাকার জায়গা, এগুলো আগে ব্যাটেল গ্রাউন্ড ছিল? এটা বাড়ি নয়, এটা সরকারের সরকারি আবাস, তাই তো? হ্যাঁ, সরকারি আবাস, এটাই তৈরি হয়েছে। এখানে সব কিছু লেখা আছে। তারপর বাঁধের ওই সাইডে মীরমদন মোহনলাল তিনজনের সমাধিক্ষেত্র আছে, সমাধিক্ষেত্র, স্মৃতিসৌধ। তার পাশে আমবাগান আছে, এখানে গেলাম, যে আমবাগানে যুদ্ধ সংগঠিত হয়েছিল মেনলি। আচ্ছা দাদা, আপনি যেটা বলছিলেন এখানে আর কি হয়? হ্যাঁ, এখানটায় আমরা অতিথিরা আসলে আমরা ভালো পরিষেবা দিই। আমাদের কোনো মানে এখানে এসে কোনো খারাপ ব্যবহার করে না কেউ, আমরা তাদেরকে খুব সম্মান জানাই, এইটাই আমাদের ইয়ে। ঠিক আছে। আর এখানে কি কোনো সিনেমা শুটিং হয়? হ্যাঁ, এখানে সিনেমা শুটিং হয়, আসে সেলিব্রিটিরা আসে, নায়িকা আসে, নায়করা আসে, এসে এখানটায় শুটিং। আরেকটা কথা জিজ্ঞাসা করব, এই যে স্মৃতিসৌধটা, এই স্মৃতিসৌধটা কারা নির্মাণ করেছিল এটা জানেন? এটা কারা নির্মাণ করেছিল? এটা নবাবের নবাবের স্মৃতির উদ্দেশ্যে, কিন্তু লেখা আছে ব্যাটল অফ ফিল্ড অফ পলাশী। এটা কিন্তু নির্মাণ করেছিল ইংরেজরা তাদের জয়ের উদ্দেশ্যে, তাই তো? আর পরে এই নবাবের যে মূর্তিটা রয়েছে সেটা তো নির্মাণ করার পরে হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে দাদা। আচ্ছা, তো আমি একটু বলে দিই, এই যে স্মৃতিসৌধটা আজকে আমরা সবাই দেখতে আসি, এটা কিন্তু পলাশীর যুদ্ধের স্মৃতিসৌধ। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন যখন বাংলার স্বাধীন সূর্য অস্ত গেছিল, ঠিক সেই দিনের স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ নির্মাণ করেছিল ইংরেজরা তাদের জয়ের জন্য, কিন্তু স্মৃতিসৌধ নির্মাণ করেছে ইংরেজরা তাদের জয়ের সাক্ষ্য রাখতে, কিন্তু বর্তমানে এই স্মৃতিসৌধ একটা বিশাল ইতিহাসের সাক্ষী দেয়। আমরা দেখতে আসি স্মৃতিসৌধ, ঠিক তার আগে এই যে নবাব সিরাজদৌল্লার একটা মূর্তি নির্মাণ করা রয়েছে, এটা ঠিক এই যুদ্ধের 250 বছরের স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছে। এটা করেছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের পিপলস ফোরাম। 2007 সালে 23শে জুন এইখানে এই মূর্তিটা স্থাপন করা হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের পিপলস ফোরাম এটা করে। তো এই মূল যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধক্ষেত্র শুরু এই জায়গা থেকে, ওর জন্য এখানে নির্মাণ করা হয়েছে এই একটা স্মৃতিসৌধ বা স্তম্ভ, কিন্তু মূল যে যুদ্ধের স্থান সেটা আরেকটু পেছনে, যেই আমবাগান সেটা আরেকটু পেছনে।
আমরা যাব এর বাঁ দিক থেকেও যাওয়া যায় বা ডান দিক থেকেও যাওয়া যায়। ডান দিক থেকে আমরা ওইদিকে বেরিয়ে যাব। পলাশীর স্মৃতিসৌধের ঠিক ডান দিক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, পায়ে হাঁটা মাটির পথ, সেই প্রাঙ্গণে, সেই জায়গায় এখন আমরা চলে যাচ্ছি যেই জায়গায় আসল যুদ্ধ সংগঠিত হয়েছিল। মানে আমি এখন যেখান থেকে হাঁটছি সেইখান থেকে আজ থেকে 267 বছর আগে কত সৈন্য হেঁটেছে, কত সৈন্য তাদের প্রাণ দিয়েছে, রক্তে লাল হয়ে গেছে এই মাটি ভারতের স্বাধীন বাংলাকে স্বাধীন রাখার জন্য, কিন্তু সেটা পারেনি, যার জন্য 200 বছর আমাদের ইংরেজদের গোলামি করতে হয়েছে। তারপর আমরা অনেক রক্তক্ষয়ের পরে স্বাধীনতা পেয়েছি। আজকে সেই স্থানে আমি উপস্থিত হয়েছি, সেই রক্তে ভেজা মাটির বর্তমান অবস্থা জানাতে। তো স্মৃতিসৌধ এই নিচের দিকে, স্মৃতিসৌধে যাওয়ার রাস্তাটা কিন্তু পুরোপুরি মাটির, আর বৃষ্টি হওয়ার কারণে মাটির রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে একটা ভাই বসে রয়েছে, আমি দুটো কথা জিজ্ঞাসা করব। তো ভাই, তুমি তো এখানকারই বাসিন্দা? আচ্ছা, এখানে তো প্রচুর পর্যটক আসে, বা এই দেখতে যারা আসে, দর্শনীয় বা দর্শক যারা আসে দেখতে আসে তো এখানে প্রচুর। তো এখান থেকে কোনো লোকাল প্রশাসন বা কিছু ব্যবস্থা করে না একটা ভালো রাস্তা করে দেওয়ার জন্য? সব বলছে, সব না, রাস্তা ঠিক হয়ে গেছিল, করছে না। রাস্তা করছে না? না, আচ্ছা আচ্ছা। তা তোমরাও তো দাবি জানাচ্ছ এটা করার জন্য, কারণ এইখানে যেহেতু প্রচুর লোক আসে সেহেতু রাস্তা করা অত্যন্ত জরুরি। আর এখান থেকে কি ট্রাক্টর যায়? হ্যাঁ, ট্রাক্টর যায়, চাষে আর মাল না, চাষ করতে। এই যে পুরো জমিটা রয়েছে, এই জমিটা এখন কার? পাবলিকের। পাবলিকের? আগে ছিল খৈতান কোম্পানি নাকি? না, এটা পাবলিক কোম্পানি জমি আগে আছে। কোম্পানি জমি আরো আগে? আগে। এটা পুরো পাবলিকের নিজস্ব জমি? হ্যাঁ, নিজস্ব আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেটা বললো ভাই, আমারও কথা এটাই, রাস্তা প্রচণ্ড বাজে, রাস্তাটা একটুখানি ভালো করার দরকার। এমন একটা ঐতিহাসিক স্থান, সেই স্থানের মাহাত্ম্য আমরা এত হেলায় হারিয়ে যেতে দিতে পারি না। আমরা বাংলা থাকি বা পশ্চিমবঙ্গে থাকি, আর এই স্বাধীন বাংলাকে স্বাধীন রাখার জন্য যে তার প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছে, শুধু যে নয়, তার যাই সৈনিকরা পুরো প্রাণ বিসর্জন দিয়ে চেষ্টা করেছে বাংলাকে স্বাধীন রাখার জন্য, সেই স্বাধীনতা আমরা পেয়েছি 200 বছর পরে। আজ সেই স্বাধীন অবস্থায় দাঁড়িয়ে আমাদের উচিত এই জায়গাটুকুকে সংরক্ষণ করে রাখার, কিন্তু যা রাস্তার অবস্থা, খুব বাজে রাস্তার অবস্থা, বাজেভাবে যেতে হচ্ছে। যদি আরেকটু বৃষ্টি হয় পুরোপুরি জলে ভর্তি হয়ে যাবে। এদিকে চাষের জমি, তাই ট্র্যাক্টরে গেছে এদিকে। তো আমি এটা দাবি জানাবো, এই ভিডিওটা যদি বেশি পৌঁছায়, বেশি লোকের কাছে পৌঁছায় বা অনেক লোকের কাছে পৌঁছায়, যারা এই রাস্তাটা করে দিতে পারবে এরকম যদি কারো কাছে পৌঁছায় বা প্রশাসনের কাছে পৌঁছায় বা নেতাদের কাছে পৌঁছায়, এটা দাবি জানাবো যেন এইখান থেকে রাস্তাটা করে দেওয়া হয়, যাতে করে ওই 3টে সমাধির যে স্মৃতিসৌধ রয়েছে ওই পর্যন্ত যেতে পারে দর্শকরা বা যারা দেখতে আসবে তারা। ডান দিকে পাটক্ষেত, বাঁদিকে এরকম জায়গা, আর মাঝখান থেকে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে সেই সমাধি ক্ষেত্রের দিকে। কি বাজে অবস্থা, ভয় লাগছে পাশ থেকে না সাপকোপ চলে আসে। আর এখন বৃষ্টির সময়, তাদের গর্তে জল ঢুকে গেছে আর তারা এখন বাইরে। মানে খুব রিস্কের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেই জায়গায় দর্শন করতে। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব এইভাবে হেলায় পড়ে আছে, এটা দেখলেও খারাপ লাগে। তো এই রাস্তার পরে মাঠ, মাঠের পরে সেই জায়গা, এই সেই জায়গা, দিগন্ত বিস্তৃত মাঠ, এখন চাষ হচ্ছে। আর এই জায়গাতেই যুদ্ধ হয়েছিল বাংলাকে স্বাধীন রাখার জন্য। স্বাধীন বাংলার শেষ যুদ্ধ এখানেই সংগঠিত হয়েছিল, এই মাঠে। সেই দিনও প্রকৃতি সাথ দেয়নি। সেই বৃষ্টির কারণে নবাবের অনেক গোলা বারুদ সমস্ত ভিজে নষ্ট হয়ে গেছিল। আর আজকেও আকাশটা মেঘলা। এই যে তাল গাছ, আর তাল গাছে বাবুই পাখির বাসা, আর তার মাঝখানে বিশ্রাম নেওয়ার জায়গা। আর আমরা যাব ঠিক ওই জায়গাটায়। পলাশীর মনুমেন্ট বা স্মৃতিসৌধ থেকে আমাদের হেঁটে আসতে হবে তাও প্রায় 1.5 কিলোমিটার মতো, মাঠের মধ্য দিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার। তারপরে পড়বে এই 3টে স্মৃতিসৌধ। এই যে 3টে স্মৃতিসৌধের জন্য আমরা এত দূর এসেছি, সেটা এখানে। কারণ এটা অযত্নে অবহেলায় পড়ে রয়েছে, এটা চারিপাশে নোংরা গাছপালা হয়ে গেছে।
এটা আমরা ভাবতে পারি না যে অবহেলায় থাকবে বা অযত্নে থাকবে। আমরা তো এটা আশা করতে পারি যে এটা অন্তত পরিষ্কার থাকবে বা সুরক্ষিত থাকবে। এত অযত্নে থাকলে এটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বাংলার ইতিহাস হারিয়ে যাবে, ভারতের ইতিহাস হারিয়ে যাবে, বাংলার গৌরবের ইতিহাস, গৌরবের লড়াইয়ের ইতিহাসটাই হারিয়ে যাবে। তিনটে স্মৃতিসৌধ রয়েছে যারা নবাবের সাথে সহযোগিতা করেছিলেন, বাংলাকে স্বাধীন রাখার জন্য শেষ রক্তবিন্দু দিয়েছেন। তিনটে স্মৃতিসৌধ রয়েছে। নবীর সিং হাজারি প্রথম স্মৃতিসৌধ, দ্বিতীয় রয়েছে ব্রেভ অ্যান্ড ডিভোটেড বক্সি মীর মদন, এবং তৃতীয় স্মৃতিসৌধ রয়েছে বাহাদুর আলী খান। এই তিনজনই ছিলেন নবাবের খুব কাছের এবং এই যুদ্ধে নবাবের পক্ষ নিয়েছিলেন এবং শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ লড়ে গেছেন। কিন্তু বর্তমানে এই স্মৃতিসৌধের অবস্থা খুবই খারাপ। এপাশের ইট খসে গেছে। এইগুলো যা নির্মাণ করা রয়েছে তা সেই অনেক দিন আগের। আর সামনে যে পাথরে লেখাটাও প্রায় উঠে গেছে। আমি আবেদন করব বা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যাতে করে এই ঐতিহাসিক জিনিসগুলো একটু সংরক্ষিত রাখা যায়। তো এখানে এসে শান্ত হয়ে বসলে এই পলাশীর ইতিহাস সবাই জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে এবং সারা বাংলার মানুষ তারও বেশি করে জানে, যেহেতু বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে এই ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত এবং খুব সেন্টিমেন্টে আঘাত দেয় বাঙালিকে। যাই হোক, বেশি আবেগপ্রবণ হয়ে যায় বাঙালি। ইতিহাস সবাই জানে। এখানে এসে যদি শান্ত হয়ে বসে অনুমান করা যায় আজ থেকে 267 বছর আগে চলে যাওয়া যায়, তাহলে চোখের সামনে ভেসে উঠবে এই যে মাঠ প্রান্তর, এই প্রান্তরে কত শত মানুষ দুপক্ষে রয়েছে যুদ্ধ করার জন্য, এবং কিভাবে ইংরেজরা আক্রমণ করছে বাংলার সেনাবাহিনীর ওপর। বাংলার সেনাবাহিনী কতটা শক্তি দিয়ে, নিজের শেষ শক্তিটুকু দিয়ে লড়াই করছে বাংলাকে রক্ষা করার জন্য। এখানে এসে শান্ত হয়ে বসলে চোখের সামনে এই দৃশ্য ফুটে উঠবেই। যারা এই ইতিহাস জানে তাদের চোখের সামনে আরও বেশি করে ফুটে উঠবে এই দৃশ্য। তো আরও একটা কথা বলে রাখি, ইতিহাস তো সবাই জানেন। এই যে যুদ্ধ একটা আগে নিয়ম ছিল যুদ্ধ বিরতি হয়ে গেছিল। সন্ধ্যার পরে যুদ্ধ আর হবে না। সারাদিন যুদ্ধ চলার পর নবাব পক্ষ যুদ্ধবিরতি দিয়েছিল, ইংরেজ পক্ষ যুদ্ধবিরতি দিয়েছিল, কিন্তু মীর জাফর, যাকে বিশ্বাসঘাতক বলে বাংলা জানে, সারা ভারত জানে, সারা পৃথিবী জানে, সেই বিশ্বাসঘাতক মীর জাফরের প্ররোচনায় আগে থেকেই ইংরেজদের সাথে আলোচনা করা ছিল। সেই যুদ্ধবিরতির মধ্যেই ইংরেজরা আবার যুদ্ধ শুরু করে দেয়। তখন বাংলার সেনারা যুদ্ধবিরতির জন্য বিশ্রাম নিচ্ছিল। এই এথিক্স বা এই নীতিগুলো আগে ছিল, যুদ্ধবিরতি হলে যুদ্ধ করা যাবে না, আবার যুদ্ধ শুরু হবে তখন যুদ্ধ করতে হবে। কিন্তু ইংরেজরা এই এথিক্স বা নীতি মানেনি। তারা এই অন্যায়ভাবে যুদ্ধ করে বিশ্রামরত সৈনিকদের উপর আক্রমণ করে দখল করে নিয়েছিল বাংলা, এবং যার পরিণতি আমরা সবাই জানি। 200 বছর ভোগ করতে হয়েছে তাদের গোলামি। আর নবাব সিরাজদৌল্লাকে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই পলাশীর আমবাগান, যতদূর চোখ যাচ্ছে এইদিকে রয়েছে চারিদিকে আমবাগান। তবে বর্তমানে আম গাছ কেটে দিয়ে চাষের জমির জন্য জমিটা ফাঁকা করা হয়েছে। আগে কিন্তু আমবাগানই ছিল। আর সেই রক্তরাঙা মাটিতেই আজকে ফসল ফলছে। সেই ফসল আমরা আবার নিজে গ্রহণ করছি। তো এই যাওয়ার আগে যে বিশ্রামাগারটি দেখালাম, আসার সময় সেটা দেখছি এরকম দুটো বাবুই পাখির বাসা রয়েছে এখানে। কাকু, এই বাসাগুলো কি আপনারা এনে রেখেছেন নাকি? পড়ে গেছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখানো যাবে একটা? খুলে দেখাই তাহলে? আচ্ছা, আবার টানিয়ে রাখছি। তো আমি খুলে দেখাই বাবুই পাখির বাসার যে মেরামতের কারিগরি, সেটা দেখাই একটু। বাবুই পাখি বাসার ছবি দেখেছি, গাছে দেখেছি, কিন্তু এত কাছ থেকে আগে দেখিনি। আমি দেখছি, আর আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি আপনাদের দেখাচ্ছি। তো বাবুই পাখির বাসাটা কারিগরিটা কত সুন্দর। তো পেছন দিক থেকে এরকম দেখায়, পুরো একটা ঝুলছে, ওপর থেকে জল পড়লেও ঢুকবে না বাসায়। আর এই যে একটা ঢোকার একটাই পথ, কিন্তু বেরোনোর দুটো পথ। ভেতরে একটা রয়েছে ঘর, আর নিচে রয়েছে আরেকটা ছিদ্র। তো নিচের ছিদ্রটা কেন রয়েছে বলি, ওই সাপ বা অন্য পাখি যদি আক্রমণ করে তাহলে সোজা এইখান থেকে ঢুকবে, ঢুকে নিচ দিয়ে বেরিয়ে যাবে।
বেশ ভালো, এটা আক্রমণের পথের জন্য আর কি। উপর থেকে ঢুকে নিচ দিয়ে বেরিয়ে যাবে, বাবুই পাখির ভেতরের আর বাসা খুঁজে পাবে না, তাই তো? ওর জন্য বাবুই পাখি এরকমভাবে বাসা বনে, যাতে সাপ ঢোকে বা অন্য পাখি ঢুকুক না কেন, এই ওপর থেকে ঢুকে নিচ দিয়ে বেরিয়ে যাবে, তাই তো? তার বাসার মধ্যে ঢুকতে পারবে না, বাচ্চা বা ডিমের ক্ষতি করতে পারবে না। আর ভেতরের দৃশ্যটা এইরকম। আচ্ছা, এর ভেতরে রয়েছে কাদা, যেই কাদায় সন্ধ্যাবেলার আগে বাবুই পাখি জোনাকি পোকা নিয়ে এসে মাথা গুজে রেখে দেয়, সারা রাত ওখান থেকে আলো পায়, তাই তো? আচ্ছা আচ্ছা কাকু, এটা আপনাদেরই তো? হ্যাঁ, গাছে ছিল গাছ। আচ্ছা আচ্ছা, নেন তাহলে। আমি নেই রেখে। আচ্ছা, রেখে দিচ্ছি তাহলে ওখানে। বলেন কি, পুরুষ বাবুই পাখি এক সময় থাকে, বাবুই স্ত্রী বাবুই পাখি পুরুষের আলাদা, আলাদা স্ত্রীর আলাদা। আচ্ছা, দুটো বাসা হয় নাকি? দুই রকম আলাদা। আচ্ছা আচ্ছা, এটা কার বাসা তাহলে? এটা মেয়ে ছেলেটা। এটা স্ত্রীপুর বাসা। আর ওখানে যেটা রয়েছে সেটা পুরুষ পাখির কি? এই যে হ্যাঁ, এটা পুরুষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এটা জানা ছিল না। বাবুই পাখির একটা গাছে বাবুই পাখির একটা বাসা হয় না, দুটো বাসা হয়। একটা পুরুষ বাবুই পাখির বাসা, একটা স্ত্রী বাবুই পাখির বাসা। তো এটা স্ত্রী বাবুই পাখির বাসা, আর এইটা পুরুষ বাবুই পাখির বাসা। এটার গঠন শৈলী কিন্তু আবার একটু আলাদা, এটার ভেতরে ঢুকে আবার নিচ থেকে বেরিয়ে যাওয়া। কত অজানা তথ্য আমরা জানি না, আমরা জানতে পারছি এবং আপনাদের জানাতে পারছি, এটাও খুব ভালো লাগছে। তো এই পাশের পুকুরে এখানে পাট চাষ যেহেতু নদীয়া জেলায় বেশি হয়, তাই কাকুরা পাট গাছ এখানে পাট ধুচ্ছে। এটা কি ওই পচানোর পর ছাড়ানো হচ্ছে কাকু নাকি? আপনাদের ছাড়াতে মোটামুটি কত করে মজুরি পান এখন? 450-500। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের বাড়ি এইখানেই? কত দূর এখান থেকে? পলাশী কৃষ্ণপুর, মানে পলাশী যে যুদ্ধক্ষেত্র তার মধ্যে এখন গ্রামও বসে গেছে, তাই তো? কটা গ্রাম রয়েছে তাও? তাদের বাড়িও প্রচুর রয়েছে? আচ্ছা 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 আচ্ছা। তো আমি এটাই দেখালাম যে পলাশীর প্রান্তর এখন কেমন রয়েছে 267 বছর পর। এই প্রান্তরে গ্রামও বসে গেছে এবং একাধিক গ্রাম বসেছে এবং এখানে প্রচুর বাড়িও রয়েছে। এইটা গঙ্গা ছিল? এই পুকুরটা যেখানে পাট ধুতেন, এটা দিয়ে গঙ্গায় চলে যেত সোজা, আর এখন এরকম বাদ, তাহলে এরকম বাদ দিল কে? বাদ ওপাশে আর এটা রাস্তা। বাপরে বাপ, এইটা গঙ্গা ছিল, গঙ্গার সঙ্গে পুরো গঙ্গার একটা সাইড ছিল। এটা গতিপথ পরিবর্তনের ফলে গঙ্গা সরে গেছে, আস্তে আস্তে পলি জমে গেছে, আর এটা এখন ছোট্ট পুকুরে পরিণত হয়েছে পাট ধোয়ার জন্যে। আচ্ছা আচ্ছা, পলাশীর সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে এখন গড়ে উঠেছে গ্রাম, যেটা শুনলাম ওই কাকুর মুখ থেকে এবং আজকে দেখাচ্ছি। এখন বেশ পাকা বাড়িও রয়েছে, তবে বেশিরভাগ বাড়ি পাকা নয়। বাহ, বেশ একটা ভুতুড়ে বিকট আওয়াজ শোনা যাচ্ছে। ক্যামেরায় বুঝতে পারা যাবে কিনা বুঝতে পারছি না, তবে ওই গাছে কিন্তু সম্পূর্ণ বাদুর ভর্তি, পাতার থেকে বাদুর বেশি, তাই না? পাতার থেকে বাদুর বেশি তো ওই গাছে কাকিমা? হ্যাঁ, বাদুড় বেশি। আচ্ছা আচ্ছা, আরো ছিল, মানে ডালপাল্লা ভেঙে গেছে তো, হ্যাঁ। এখন কমে গেছে। তো নমস্কার কাকিমা, ভালো আছেন? আচ্ছা, আপনারা এই ভালো জায়গায়, আছো? হ্যাঁ, এই জায়গায় কতদিন ধরে বসবাস করছেন? অনেকদিন, আমার তো শ্বশুরবাড়িটা গ্রামের মধ্যে বাড়ি ছিল, এখানে মানে হ্যাঁ। 45-50 হয়ে গেল এরকম আচ্ছা, এখানে আচ্ছা। আসা, মানে ভিতরে বাড়ি ছিল। ভেতরে বাড়ি ছিল, ভেতরে আরো গ্রাম রয়েছে নাকি? হ্যাঁ, গ্রাম রয়েছে এটা। না, এটা কিন্তু যুদ্ধক্ষেত্রের মধ্যেই পড়ে সেই হ্যাঁ, ময়দানটা। এটাই পলাশীর যুদ্ধের ময়দান। হ্যাঁ, তার মধ্যে এখন গ্রাম গড়ে উঠেছে। হুম। আপনাদের এই বাড়ির তো নিশ্চয়ই পাট্টা টাট্টা দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা করতে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেকের দিয়েছে, অনেকের দেয়নি, এরকম ভাবে দেবে আবার। তাহলে একটু সামনের দিকে এগোই। হ্যাঁ, ওইটাই ঘুষে ওরা গাছের গোড়ায় যেটা। তো ব্যাপার হচ্ছে, এদের আওয়াজে আমি কথা বলতে পারছি না, এত আওয়াজ। সেই পলাশীর যুদ্ধ প্রান্তর, এখন গ্রাম, চাষের ক্ষেত, কিছু জঙ্গল অবস্থায় পড়ে রয়েছে। এই যে আরেকটা বাড়ি, বাড়িটা কি ভগ্ন দশা। তো বাড়িটায় যদি আঘাত করা যায়, বাবারে, তো চলটা ধরে উঠে আসছে। বেশি আঘাত করলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে।
তো চাঁচের বেড়া দেওয়া, চাঁচের বেড়ার ওপর মাটির প্রলেপ দেওয়া, না ওই মাটি তুলেছে, যাই হোক এইরকম ধ্বংসের মুখে কিন্তু এই বাড়িগুলো। তো আমি এই জায়গায় এসেছি, এইখানে যেই বসতিগুলো বা বাড়িঘরগুলো গড়ে উঠেছে সেই বাড়িরই একটা কাকুর কাছে বা সেই গ্রামবাসীর কাছে আমি কিছু কথা শুনে নেব। নমস্কার কাকু, ভালো আছেন? আচ্ছা, এই যে আপনারা বসবাস করছেন এখানে, কতদিন ধরে বসবাস করছেন তাও? আমরা মোটামুটি প্রায় 40 বছর ধরে এখানে বসবাস করছেন। আগে কোথায় ছিলেন? আমার আসল বাড়ি হয়েছে নওদা থানা, সর্বাঙ্গপুর। আচ্ছা আচ্ছা, তারপর এখানে এসেছেন। আপনাদের এই জমির কাগজপত্র তো তৈরি করে দিয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, পাট্টা দিয়েছে। তো আমি একটা কথা বলবো, এই যে এখানে একটা ইতিহাসের একটা বড় জায়গা, এত গুরুত্ব রয়েছে জায়গাটার, তাও জায়গাটা এরকমভাবে অবহেলায় পড়ে রয়েছে। তো সরকার কি ব্যবস্থা নেয় কি কিছু? না, কিছু ব্যবস্থা নেয় না। স্টেপ নেয় না। আর এখানে যে আরো গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল সেগুলো কোথায় গেছে? এইখানে আর গুরুত্বপূর্ণ জিনিস বলতে গেলে ওই এর স্মৃতি বলতে গেলে এই বট গাছটা বট গাছটা কতদিনের পুরনো? 1757 সালের যে যুদ্ধটা হ্যাঁ। হয়েছিল, হ্যাঁ, সেই যুদ্ধ স্মৃতি হয়েছে এই বট গাছটা। আর ওই গঙ্গার ওই যে বাঁধটা দেখছো, ওর পাশে 3টে স্মৃতিসৌধ রয়েছে, তিনটি যেটা স্মৃতি, সেটা। ওই 3টি স্মৃতি। আর ওই যে গঙ্গা ছিল যেটা, হ্যাঁ, ওই বিলটা হচ্ছে আদি গঙ্গা, আদিগঙ্গা। সাইড পড়ে গেছে, গঙ্গা ওইদিকে চলে গেছে। হ্যাঁ। তো স্মৃতি এই 3টি জিনিস, আর এখানে কোনো স্মৃতি নাই, আর স্মৃতি নেই। আর কোনো স্মৃতি নাই। আচ্ছা, আমি একবার শুনেছিলাম যে এখানে কিছু পাওয়া গেছিল, চুরি করে নিয়ে গেছিল। না না, সেটা আবার কলকাতা থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে সেটা গেছে। ওই ওপারে ওপারে। হেড অফিসটা ছিল গঙ্গার ওপারে। আচ্ছা ওটা আচ্ছা ব্রিটিশ পিরিয়ডের যেটা ওরা ছিল না, হেড অফিসটা ছিল গঙ্গার ওপারে। আচ্ছা আচ্ছা। ওটাকে বলছি রামনগর বা প্লাস চন্দননগর। ওখানে এক ভদ্রলোক তুলেছে, ধরা পড়েছে, সব নিয়ে গিয়েছিল সরকার, সব নিয়ে গেছে। আর বাদ বাকি খেলা যা ছিল সব কৃষ্ণনগর হেড অফিসে। আর একটা বিষয়, এটা যেহেতু সেই যুদ্ধক্ষেত্র, প্রচুর যুদ্ধের সৈনিক এখানে নিহত হয়েছে, সেই হিসেবে চাষ করতে গিয়ে কি কখনো হাড়গোড় পান বা না পেয়েছেন? না, এইখানে করে হাড়গড় না, হাড়গড় পেয়ে ওই গঙ্গার ধারে। আচ্ছা, ওখানে কি লোকজন পায় হাড়গোড়? না না, এখন আর সব এখন পায় না, আগে পেয়েছে। 1757 এটা কত চলছে, 267 বছর পরে। 267 অত দূর হাড়গড় এখন তো পায় না, আগে পেয়েছে নিশ্চয়ই। তা জানি না, আচ্ছা। আগে পেয়েছে কিনা সেটা জানি না। আরেকটা কথা, এটা যেহেতু যুদ্ধক্ষেত্রে অনেক মানুষ মারা গেছে এরকম কথিত আছে, বা এরকম অনেকে বিশ্বাস করে নাকি ওই 23শে জুন হ্যাঁ, সেই দিনটায় নাকি রাত্রেবেলা পায়ের ঘোড়ার শব্দ শোনা যায়, অন্ধকার হলেই বা সন্ধ্যা হলেই ঘোড়ার শব্দ শোনা যায়, যুদ্ধ করতে আসছে সেরকম কিছু শোনা যায়, না, আমরা মানুষের হাহাকার শোনা যায়। ও সব কিছু শুনি। এইসব শুনতে পান আপনারা? আচ্ছা, শুনতে আপনারা পান না, তাই তো? কিন্তু অনেক মানুষের কিন্তু অনুমান এটা শুনতে পায়। আপনার পেছনে যে পুকুরটা রয়েছে এটাও কি গঙ্গার সঙ্গে যুক্ত ছিল আগে? আগে আগে আদি ছিল। গঙ্গার সঙ্গে? হ্যাঁ, এটা দোয়া, এটা একবার বহুত দিন আগে ওইখানে বাঁধ ভেঙেছিল, বাঁধ ভেঙে এটা আচ্ছা। ওই গভীরত্ব হয়ে গেছিল। এটা একটু জাগ্রত ছিল, এখন আর জাগ্রত না, এখন সব ইয়ে হয়ে গেছে। জাগ্রত বলতে কি এটা হিসেবে দোয়া জাগ্রত? হিসাবে ছিল, এটা দোয়া বলতে কালী দোয়া। কালীদহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালীদহ, বুঝতে পেরেছি। আর এটা ওই মা কালী এখানে? ও আচ্ছা, আমি কাকিমার কাছ থেকে আরেকটু ভালো করে শুনি। আচ্ছা, কাকিমা ক্যামেরার সামনে আসতে চাইছেন না, তবে কাকিমা যেটা বলছেন, এখানে মা কালী স্নান করে, ওঠানামা করে। বাহ, আপনি নিশ্চয়ই বৈষ্ণব মানুষ, তাই তো? আচ্ছা, এখানে ভালো শান্তিপূর্ণ অবস্থায় রয়েছেন, অসুবিধা হয় না তো? না না, আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আসছি কাকু, ভালো থাকবেন। তো এই গ্রামটাও ঘুরে দেখাচ্ছি, এবং সেই ব্যাটল গ্রাউন্ড বা যুদ্ধক্ষেত্র বর্তমানে কেমন অবস্থায় দাঁড়িয়ে আছে পুরোপুরি তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা অনেক ভিডিও দেখেছেন পলাশীর যুদ্ধক্ষেত্র নিয়ে, পলাশীর ময়দান নিয়ে, সেখানে ইতিহাস রয়েছে, আমার খুব ভালো লাগে সেই ভিডিওগুলো। আমি তার সাথে সাথে যোগ করতে চাইছি পলাশীর ব্যাটেল গ্রাউন্ডের বর্তমান পুরো অবস্থা, এবং তার মধ্যে যে গ্রামগুলো বসেছে সেই গ্রামগুলো এখন কেমন অবস্থায় রয়েছে সেগুলো। যেই দুটো এখনও রয়েছে, একটা 3টে স্মৃতিসৌধ, আরেকটা হচ্ছে এই বটগাছটা। এই বটগাছটা 1757 সালে এই বটগাছটা ছিল, 267 বছর আগে। তার মানে এই বটগাছের বয়স কম করে 300 বছর হবে। এই ঝড়ের সময় কিছুটা অংশ ভেঙে পড়েছে, বাদ বাকিটা এখনও রয়েছে, কতগুলো ঝুড়িমূল রয়েছে পাশে। আর অনেকটা অঞ্চল জুড়ে এই বটগাছটাই কিন্তু স্মৃতি বহন করছে এখনও, সেই যুদ্ধের স্মৃতি। আর ওপরে বাদুড়ের বাসা। যদি গাছ কথা বলতে পারতো, তার কাছেই
সবচেয়ে ভালোভাবে ইতিহাস শোনা যেত। এখন যেখান থেকে হাঁটছি সেটা হচ্ছে একসময় ছিল বাঁধ, এখনও বাঁধ নামেই পরিচিত এই জায়গাটা, তবে সেই বাঁধটা দেওয়া হয়েছিল অন্য কারণে। এই যে বাঁধের ওপর দিয়ে হাঁটছি, এই দিকেও নিচু, এই দিকেও নিচু, এইখানকার বাড়িগুলোর মাথা দেখা যাচ্ছে, মানে আমরা অ্যাকচুয়াল যেখান থেকে হাঁটছি সেই পর্যন্ত মাথা। এবার এই বাঁধটা দেওয়ার কারণ কি? এখানে কি নদী ছিল? এখানে ছিল আদি গঙ্গা। আদি গঙ্গা আজ থেকে 250 বছর আগেও এখানে প্রবাহিত হতো। আদি গঙ্গা যে শাখা, সেই শাখা এখানে আসতো। ওই যেই পুকুরটা দেখালেন ওই দাদু, ওইখানে মা কালী স্নান করতেন, উঠতেন, আর আদি গঙ্গার শাখা এখানে আসতো, তখন জোয়ার ভাটাও খেলতো। এই বাঁধটা দেওয়ার পরে আদি গঙ্গার শাখা এ পাশে আসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর গঙ্গার গতিপথ পরিবর্তনের ফলে নদীও ঘুরে গেছে, আর নদী ঘুরে যাওয়ার কারণে এই অংশগুলো এখন ছোট ছোট জলাশয়ে পরিণত হয়েছে। আর এইখানে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি যার অবস্থা করুন, এই যে অনেক নিচু, পুরো রাস্তার সমান সমান এর ছাদ। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকে সেই মানে লাইনটা মনে পড়ছে যে পলাশী রাক্ষসী পলাশী, আর কত রক্ত সে চায়। আসলে এই পলাশী জায়গাটার নাম হয়েছে কিন্তু পলাশ ফুলের অনুসারে। আগে এখানে প্রচুর পলাশ গাছ ছিল, ওর জন্য এই জায়গাটার নাম হয়েছে পলাশী। আর পলাশীর আমবাগান ছিল খুব বিখ্যাত, ওই সৈনিকরা যখন যুদ্ধ করতো তখন আমবাগানের ছায়ায় বিশ্রাম নিত। তো এই ছিল আজকের পলাশীর যুদ্ধের 267 বছর পরে পলাশীর যুদ্ধক্ষেত্রের অবস্থা। আমি সরাসরি দেখালাম, আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক এবং শেয়ার করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।